ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আমরা শুরু করছি এসএসসি ইতিহাসের মডেল প্রশ্ন বা নমুনা প্রশ্ন সিরিজ। টোটাল 10টা সিরিজ আলোচনা করা হবে। 10টাতে একদম 60টা প্রশ্ন, যেটা এসএলএসটি এসএসসি ওরিয়েন্টেড সেই ধরনের প্রশ্নই করা হবে, যেটা 2016-তে যে ধরনের প্রশ্ন এসেছিল সেই নর্মস অনুযায়ী। ওকে, তো এই 10টা সিরিজ অবশ্যই আপনারা দেখে যাবেন। 10টা সিরিজে 60টা প্রশ্ন, অর্থাৎ 600 প্রশ্ন আপনারা এখান থেকে পাবেন। একই সাথে আমি প্যারালালি ব্ল্যাকবোর্ড সিরিজ, যেখানে 200 করে এমসিকিউ রোজ আলোচনা করছি। যারা সঙ্গে আছেন, যারা সাথে আছেন, তারা নিশ্চয়ই সেগুলো দেখেছেন। তো এরকম আরও ভিডিও আছে, সেগুলো মিস না করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো শুরু করছি এসএসসি ইতিহাস মডেল প্রশ্নের সিরিজ। মডেল প্রশ্ন সিরিজ সংখ্যা নাম্বার 1। ওকে, তো প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন স্থানে নৃত্যরত কন্যার ব্রোঞ্জ মূর্তি পাওয়া গেছে? অপশন হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান নাকি রোহিরা। ওকে, তো ব্রোঞ্জ মূর্তি কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। ওকে, মহেঞ্জোদারোতে। ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি? হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল না ধোলাভিরা। বন্দর যেহেতু বলেছে, তো অবশ্যই লোথাল। আমরা সকলেই জানি লোথালে আমরা যেহেতু গুজরাটের কাছের একটা বন্দর, সেখান থেকে বাণিজ্য হচ্ছে। আমরা এই বিষয়টা নিয়ে সকলেই আশা করি অবগত। ওকে, আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কোন গুপ্ত সম্রাটের আমলে প্রতিষ্ঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কুমারগুপ্ত 1, অর্থাৎ প্রথম কুমারগুপ্তের সময়কালে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে। মাথায় রাখবেন, ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, চতুর্থ প্রশ্ন, মৌর্য সম্রাট অশোক ধর্মপ্রচারের জন্য কোন ভাষা ব্যবহার করেন? সংস্কৃত, প্রাকৃত, পালি নাকি তামিল। অবশ্যই প্রাকৃত ভাষা। ওকে, প্রাকৃত ভাষা প্রাকৃত ভাষা আপনারা মাথায় রাখবেন। একই সাথে এটাও মাথায় রাখবেন, যদি বলা হয় ধর্ম প্রচারের জন্য তিনি কোন লিপিতে তার যে ইনস্ক্রিপশনগুলো খোদাই করেছেন, সেটা হচ্ছে ব্রাহ্মী লিপি। ওকে, এটা একই সাথে মাথায় রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন একটু আনকমন প্রশ্ন, কিন্তু মাথায় রাখলে ভালো। কোনটি হর্ষবর্ধনের সমসাময়িক চীনা সম্রাট? হর্ষবর্ধনের সময়কালে ভারতবর্ষে কে আসেন? হিউয়েন সাং, সকলেই জানেন, মাথায় রাখবেন। তো হর্ষবর্ধনের সমসাময়িক চীনা সম্রাট কে ছিলেন? অপশন তাইজং, উ জেতিয়ান, রুইজং নাকি জুয়ানজং। তো অপশনের উত্তরটি হবে তাইজং। একটু আনকমন প্রশ্ন, কিন্তু খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পল্লব রাজা নরসিংহ বর্মন 1 বা প্রথম নরসিংহ বর্মন, তিনি কোন উপাধি গ্রহণ করেছিলেন? বাতাপি কন্ডা, মহেন্দ্র বর্মন, রাজসিংহ নাকি নন্দী বর্মন না বাতাপি কন্ডা। ওকে, বাতাপি কন্ডা কোন পল্লব রাজাকে বলা হয়? মাথায় রাখতে হবে নরসিংহ বর্মন 1। ওকে, ইম্পর্টেন্ট প্রশ্ন, মাথায় রাখতে হবে। 7 নম্বর প্রশ্ন, চোল রাজবংশের প্রতিষ্ঠাতাকে? চোল রাজবংশের প্রতিষ্ঠাতাকে? রাজারাজা 1, বিজয়ালয়, রাজেন্দ্র 1 নাকি কুলোতুঙ্গ চোল? বিজয়ালয়। ওকে, বিজয়ালয় চোল হচ্ছে চোল বংশের প্রতিষ্ঠাতা। ওকে, তো খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। 8 নম্বর প্রশ্ন, বিজাপুর সুলতানেটের প্রতিষ্ঠাতাকে বা বিজাপুর সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? বিজাপুর সুলতানের প্রতিষ্ঠাতা হচ্ছে কে? ইউসুফ আদিল শাহ। ওকে, ইউসুফ আদিল শাহ, মাথায় রাখতে হবে, ইম্পর্টেন্ট জায়গা। আচ্ছা, তারপরের প্রশ্ন, শের শাহ সুরি কোন মুদ্রা চালু করেছিলেন? টঙ্কা, রুপিয়া, মোহর নাকি দিনার। রুপিয়া। তিনি রুপিয়া চালু করছেন, যেখান থেকে এখনো দেখবে ভারতীয় মুদ্রাকে রুপিস বলা হয়। ওকে, তো শের শাহ রুপিয়া চালু করছেন। টঙ্কা কিসের মুদ্রা? টঙ্কা হচ্ছে তামার মুদ্রা, রুপিয়া হচ্ছে রৌপ্য মুদ্রা, মোহর হচ্ছে সোনার মুদ্রা। তো এইগুলো একই সাথে মাথায় রাখলে ভালো। ওকে, আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, আকবরের সামরিক অভিযানে কোন সময়কালে গুজরাট, বিহার, বাংলা ও উড়িষ্যায় পরিচালিত হয়? মানে কোন সময়কালে তিনি এই অঞ্চলগুলোর দিকে ঝুঁকছেন? ওকে, এই অঞ্চলগুলোর দিকে কোন সময়কালে ঝুঁকছেন? না 1570 থেকে 1585। তো এটিও একটু খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট প্রশ্ন, মাথায় রাখার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা 10টা প্রশ্ন আলোচনা করলাম। তো আমি যেটি বলার চেষ্টা করব, আমি এই পিডিএফগুলো টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিই, সার্থক ইতিহাস পাঠ, যার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। কিন্তু পিডিএফ দেখার থেকেও যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভিডিওটা শোনা, কারণ আমি এক্সট্রা অনেক ফ্যাক্টস বলি যেগুলো আপনাদের কাজে লাগতে পারে। ঠিক আছে, পিডিএফটা আপনারা 4-5 দিন পরে পেয়ে যাবেন। তো টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে থাকবেন। ওকে, আচ্ছা,
11 নম্বর প্রশ্ন, কাকাতীয় রানী রুদ্রমা দেবী, ওকে, তার সময়কালের কোন ইউরোপীয় ভ্রমণকারী দক্ষিণ ভারত পরিদর্শন করছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাকাতীয় রানী রুদ্রমা দেবীর সময়কালে যিনি ভারতবর্ষ ভ্রমণ করছেন তিনি হচ্ছেন মার্কো পোলো, ওকে, মার্কো পোলো। তো এটিও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, ওকে। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? লোদি বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে বহলুল খান লোদি, খেয়াল রাখবেন। আচ্ছা, রবার্ট ক্লাইভ কোন বছর বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা শুরু করেন? 1757, 1765, 1772 নাকি 93, 1765 খ্রিস্টাব্দ, ওকে, খেয়াল রাখবেন। এবং একই সাথে এই পর্বেই পরবর্তীকালে আমরা পাচ্ছি ওয়ারেন হেস্টিংসকে গভর্নর জেনারেল হিসাবে বাংলা। তো তিনি 5 সালা এবং 1 সালা বন্দোবস্ত চালু করছেন, এটিও একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আচ্ছা, কোন গভর্নর জেনারেল দ্বৈত শাসন ব্যবস্থা চালু করছেন? দ্বৈত শাসন ব্যবস্থা চালু হচ্ছে ওয়ারেন হেস্টিংসের সময়কালে, ওকে। আপনারা এই গভর্নর জেনারেল এই টপিকটাকে কিন্তু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, কারণ গভর্নর জেনারেল একটা কোর টপিক, ওকে। কার সময়কালে কি ঘটনা ঘটছে, কার সময়কাল কতটা পর্যন্ত, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, কারণ ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, দয়ানন্দ সরস্বতী নাকি আনি বেসেন্ট? তো আত্মীয় সভা 1815 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হচ্ছে এবং এর প্রতিষ্ঠাতা হচ্ছেন রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সভা 1828 সালে প্রতিষ্ঠা হচ্ছে, এটিও একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, যেটার সাথেও রামমোহন রায় জড়িত ছিলেন বা যুক্ত ছিলেন। নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করছেন কেশবচন্দ্র সেন, যেটাও মাথায় রাখতে হবে। তত্ত্ববিদনী সভা বা তত্ত্ববোধিনী সভাকে প্রতিষ্ঠা করছেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তো অনেকগুলো বলে দিলাম, এই জায়গাগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, কারণ ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, জাতীয় কংগ্রেসের অধিবেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য মাথায় রাখবেন। তো প্রশ্নটি হচ্ছে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে? তো প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ট নাকি করুণা আসফ আলী না সুচেতা কৃপালিনী? তো যারা এই ভিডিওগুলো দেখছেন তারা উত্তর যদি জেনে থাকেন তাহলে আপনাদের প্রিপারেশন কতটা সেটাও জানতে পারবেন। তো প্রথম মহিলা সভাপতি জাতীয় কংগ্রেসের হচ্ছে অ্যানি বেসান্ট, ওকে, অ্যানি বেসান্ট। আচ্ছা, ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান কে দিয়েছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান মহাত্মা গান্ধী, ইম্পর্টেন্ট এবং সোজা প্রশ্ন। সোজা প্রশ্নও কিছু থাকবে এবং কিছু আনকমন জটিল প্রশ্নও থাকবে। তো আমাদের সেই জন্য প্রিপারেশনটাকে একটু মজবুত করতে হবে, কারণ অনেকটাই আপনি জানেন, যেহেতু এসএসসি দিচ্ছেন, দীর্ঘকাল পড়াশোনা করেছেন, বিএ এমএ বিএড ইত্যাদি ইত্যাদি। তো অনেকেই কিন্তু জানে, মানে কম্পিটিশনটা এই কারণেই টাফ হতে চলেছে, কারণ বহু বছর পরীক্ষা হয়নি, সকলেই একটা চান্স খোঁজার চেষ্টা করছিল এবং সেই চান্সটা বহু বছর পর এসছে। তো আপনারা যারা ভিডিও দেখছেন, যারা সাবস্ক্রাইব করেছেন, তাদের উদ্দেশ্যে এটাই বলার যে কম্পিটিশনটা কিন্তু খুব টাফ, মানে সহজ প্রশ্ন কিন্তু খুব টাফ। সেই জন্য আপনাকে একটু এক্সেপশনাল ভাবে তৈরি হতে হবে। এক্সেপশনালের মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে কি না, এমসিকিউ দেখা। এই যে আমার চ্যানেল এমসিকিউ গুলো দেওয়া হচ্ছে, এমসিকিউ দেখার ওপর বিশেষ, মানে বিশেষভাবে জরুরি, মানে জোর দিতে হবে। যত বেশি এমসিকিউর সাথে পরিচিতি বাড়ানো যায় তত কিন্তু আপনাদের জন্য সেটা বেনিফিশিয়াল হবে, ওকে। তো এমসিকিউ দেখার দিকটাকে একটু গুরুত্ব দিন। আমার চ্যানেলেই প্রায় 2,500-এর ওপর এমসিকিউ আলোচনা হবে, 3,000-এর কাছাকাছি এমসিকিউ আলোচনা হবে, কারণ আমি টপিকের শেষেও এমসিকিউ বলছি, ওকে। এবং সবাইকে সাজেশন দেবো, প্রাইমারি টেক্সট হিসাবে ক্লাস 8 থেকে 12-এর যে টেক্সট বই, হিস্ট্রি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই, সেগুলো কিন্তু প্রিপারেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেগুলো কোনোভাবেই যেন বাদ না যায়। প্রথম হচ্ছে ওই বইগুলো পড়া, তারপরে আপনারা বাজার চলতি যে কোনো বই পড়তে পারেন। ভিডিওগুলো অবশ্যই দেখুন, কারণ এমসিকিউর সাথে আমাদের ফ্যামিলিয়ারিটি বাড়াতে হবে, ওকে। আচ্ছা, বন্দে মাতরম কোন উপন্যাসের অংশ? সকলেই জানেন, আনন্দমঠের, ওকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখছেন। এই প্রসঙ্গে এটাও খেয়াল রাখবেন। আচ্ছা, 19 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কবে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন? 1939, 1941, 1943, 1945? উত্তর হচ্ছে 1943, ওকে, মাথায় রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কোন আন্দোলনের সাথে যুক্ত? গান্ধী আরউইন চুক্তি বেসিক্যালি কোন আন্দোলনের সাথে যুক্ত? না আইন অমান্য আন্দোলনের সাথে যুক্ত, ওকে। তো এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি যে গান্ধী মডার্ন ইন্ডিয়া থেকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো গান্ধীকে কোনোভাবেই যেন স্কিপ না করা যায়, গান্ধী রিলেটেড যা কিছু ইনফরমেশন পাওয়া যাচ্ছে সেগুলো আমাদেরকে কিন্তু একটু মন দিয়ে মাথায় রাখতে হবে, কারণ গান্ধী থেকে প্রশ্ন আসবেই। আচ্ছা,
ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন ওয়ারেন হেস্টিংস। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে পত্রিকা সম্পাদক, কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, লোকমান্য তিলক, দাদাভাই নৌরোজি নাকি গোপাল কৃষ্ণ গোখলে? লোকমান্য তিলক, তিনি মারাঠি এবং কেশরী এই দুটো পত্রিকা তিনি বেসিক্যালি সম্পাদনা করছেন, যেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম কি? বেঙ্গল গেজেট, অমৃতবাজার, যুগান্তর নাকি বঙ্গদর্শন? বেঙ্গল গেজেট, যেটা জেমস অগাস্টাস হিকি চালু করছেন। ওকে, হিকির বেঙ্গল গেজেট যে কারণে বলা হয়। তো এটিও এই প্রসঙ্গে খেয়াল রাখবেন। বিভিন্ন পত্র-পত্রিকার নামগুলো কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ পত্র-পত্রিকার নাম থেকে প্রশ্ন পাওয়ার সম্ভাবনা কিন্তু বিশাল মাত্রায় থাকবে। ওকে, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে? কৃষ্ণকুমার মিত্র। হিন্দু, তার সম্পাদক কে? সুব্রমণিয়াম আয়ার। ওকে, তারপর হিন্দু পেট্রিয়ট কার? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। অমৃতবাজারের সাথে কে জড়িত? মতিলাল নেহেরু, শিশিরচন্দ্র ঘোষ। তো এই যে পত্রিকাগুলোর নাম, লাঙুল পত্রিকার সম্পাদক কে? কাজী নজরুল ইসলাম। ওকে, তারপরে নিউ ইন্ডিয়া, ঠিক আছে, নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে? এই ধরনের ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে? এই যে পত্রিকাগুলো, এই পত্রিকার সম্পাদকগুলোকে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। হরিজনের সম্পাদক কে? গান্ধীজি। তো পত্রিকার সম্পাদকের যে জায়গাটি সেটি একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা, স্থায়ী বন্দোবস্ত কে চালু করেন? স্থায়ী বন্দোবস্ত বলতে চিরস্থায়ী বন্দোবস্ত, মানে পার্মানেন্ট সেটেলমেন্ট। পার্মানেন্ট সেটেলমেন্ট লর্ড কর্নওয়ালিস। এবং কবে চালু করছেন? 1789 সালে 10 সালা বন্দোবস্ত চালু করছেন তিনি। ওকে, কর্নওয়ালিস। এবং সেই 1789 সালে যে 10 সালা বন্দোবস্ত, সেটা কি 1793 সালে তিনি পার্মানেন্ট সেটেলমেন্ট হিসাবে ঘোষণা করছেন। তো এটি প্রথম দিকের নাম ছিল 10 সালা বন্দোবস্ত বা 10 বছরের জন্য একটা অর্থনৈতিক বন্দোবস্ত। পরবর্তীকালে এটিকে চিরস্থায়ী বন্দোবস্ত করা হচ্ছে 1793 খ্রিস্টাব্দে। তো এটিও এই প্রসঙ্গে খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা, 25 নম্বর প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? দাদাভাই নৌরোজি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গোপাল কৃষ্ণ গোখলে নাকি ফিরোজ শাহ মেহতা? ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করছেন দাদাভাই নৌরোজি। তো এইগুলো একটু আনকমন, কিন্তু খেয়াল রাখতে হবে। এই অর্গানাইজেশনগুলো একটু খেয়াল রাখতে হবে একই সাথে। ওকে, আচ্ছা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কবে শুরু হচ্ছে? এটি সহজ প্রশ্ন, সকলেই জানেন যে 1905 খ্রিস্টাব্দে। রদ কবে হচ্ছে? 1911 খ্রিস্টাব্দে। তো এই জিনিসটিও একটু খেয়াল রাখবেন। আচ্ছা, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? সুচেতা কৃপালিনী, ইন্দিরা গান্ধী, জয়ললিতা নাকি মায়াবতী? সুচেতা কৃপালিনী। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, রেনেসাঁসের জন্ম কোথায়? রেনেসাঁস বা লা রেনাক্সিয়া জন্ম বেসিক্যালি কোন দেশে? ফ্রান্স, ইতালি, জার্মানি নাকি স্পেন? এটা সকলেই যদি আশা করি জানা আছে। ইতালিতে রেনেসাঁ শুরু হচ্ছে, তো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতাকে? নিকোলো ম্যাকিয়াভেলি, টমাস মোর, দান্তে নাকি পেত্তর? তো এই প্রসঙ্গে মনে রাখতে হবে, দ্য প্রিন্স অবশ্যই ম্যাকিয়াভেলির লেখা, খুব ইম্পর্টেন্ট একটা বইয়ের নাম, যেটা মাথায় রাখতে হবে। ওকে, তো এই প্রসঙ্গে এটিও একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রোটেস্ট্যান্ট রিফরমেশনের নেতৃত্ব কে দিচ্ছেন? দেখো, জন ক্যালভিন, ইরাসমাস, হেনরি এইট, মার্টিন লুথার, সবাই মোটামুটিভাবে প্রোটেস্ট্যান্ট রিলিজিয়নের সাথে যুক্ত ছিলেন, কিন্তু প্রাথমিকভাবে নেতৃত্ব দিচ্ছেন কে? মার্টিন লুথার। ওকে, এটিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, 31 নম্বর প্রশ্ন, কোন ইউরোপীয় শক্তি প্রথম ভারতে বাণিজ্য স্থাপন করছেন? বাণিজ্য কেন্দ্র স্থাপন করছে প্রথম কে? পর্তুগিজ। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা ক্রনোলজি বলে দিই। প্রথম ভারতবর্ষে আসছে পর্তুগিজরা। ওকে, এবং সবার শেষে ভারতবর্ষ থেকে যাচ্ছে কে? সেটাও পর্তুগিজরা। ওকে, এটাও খেয়াল রাখবেন। তো পর্তুগিজ আসছে, তারপরে ডাচ আসছে, তারপরে ইংরেজরা আসছে, ঠিক আছে, তারপরে ডিনেমার আসছে, সবার শেষে আসছে ফ্রান্স। ওকে, পিডিইএফ এরকম ভাবে খেয়াল রাখবেন, তাহলে সহজেই মনে থাকবে। ওকে, পিডিইএফ। ওকে, ওকে, একটু সরি ইন্টারাপশনের জন্য। আচ্ছা, পিডিইএফ এটা খেয়াল রাখতে হবে যে পর্তুগিজ, ডাচ, ইংলিশ, তারপরে দিনেমা, তারপরে ফ্রান্স, সবার শেষে আসছে ফ্রান্স। এবং সবার শেষে যাচ্ছে কারা? পর্তুগিজরা সবার প্রথম আসে 1498 সাল, সকলেই জানেন, ভাস্কো দা গামা। ওহো, 1498 সাল ভাস্কো দা গামা ভারতবর্ষে এলেন। এবং পরবর্তীকালে ইংরেজরাও আসছে, ইংরেজরাও বাণিজ্য করতেই আসছে, কিন্তু পরবর্তীকালে কলোনিয়াল কান্ট্রি হিসাবে এটাকে তারা, ভারতবর্ষকে কলোনিয়াল কান্ট্রি হিসাবে তারা ডমিনেশন যেটা সেটা শুরু করছেন। ওকে,
তো এই প্রসঙ্গে এটিও খেয়াল রাখবেন, এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয় এটিও এই প্রসঙ্গে মনে রাখবেন, 1600 খ্রিস্টাব্দে। ওকে, 1600 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন, 32 নম্বর প্রশ্ন, ভাস্কো দা গামা কবে ভারতবর্ষে আসেন? সকলেই জানেন, 1498 খ্রিস্টাব্দ। আচ্ছা, তারপরের প্রশ্ন, লিবার্টি ইকুয়ালিটি ফ্র্যাটার্নিটি কোন বিপ্লবের স্লোগান? লিবার্টি ইকুয়ালিটি ফ্র্যাটার্নিটি হচ্ছে ফরাসি বিপ্লব বা ফ্রেঞ্চ রেভলিউশনের স্লোগান। ওকে, যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা ফরাসি রেভলিউশন সম্পর্কে ভিডিও অলরেডি আপলোড করেছি চ্যানেলে। ইউরোপের ইতিহাস নিয়ে আরও টপিক সংক্রান্ত যে আলোচনাগুলো সেগুলো পরপর ক্লাসগুলো করা হবে। তো চ্যানেলটির সাথে অবশ্যই থাকুন, প্রিপারেশনটাকে মজবুত করুন। ওকে, আচ্ছা, 34 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন বোনাপার্ট কোন যুদ্ধে পরাজিত হয়? ট্রাফালগারের যুদ্ধ, ওয়াটারলুর যুদ্ধ, অস্টালিজের যুদ্ধ, নাকি বোরোদিনোর যুদ্ধ? তো কোনটি উত্তর হবে আপনারা একটু ভাবনা চিন্তা করুন। তো এইভাবে প্রশ্নগুলোকে দেখতে হবে আমাদের। এই প্রশ্নগুলো হচ্ছে 60টা একদম মিক্স প্রশ্ন করা আছে, যেগুলো একদম মডেল মক টেস্ট বলা যেতে পারে। তো এগুলোকেও একটু আপনাদেরকে দেখতে হবে। তো ওয়াটারলুর যুদ্ধে তিনি পরাজিত হচ্ছেন। শিল্প বিপ্লব প্রথম কোথায় শুরু হচ্ছে? সকলেই জানেন, ইংল্যান্ডে বা ব্রিটেনে। আচ্ছা, কার্ল মার্কসের কমিউনিস্ট ম্যানিফেস্টো কবে প্রকাশিত হয়? 1848, 50, 67, নাকি 1871? 1848 খ্রিস্টাব্দে মার্কস এবং এঙ্গেলসের কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হচ্ছে। ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ইতালির একীকরণে নেতৃত্ব কে দেন? ইতালির একীকরণের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন কে? না মাজ্জিনি। ওকে, মাজ্জিনি বেসিক্যালি নেতৃত্ব দিচ্ছেন। পরবর্তীকালে আমরা ক্যাভুর, গ্যারিবল্ডিকে পাচ্ছি। আবার জার্মানির একীকরণের নেতৃত্ব কে দেন যদি বলা হয়, সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে বিসমার্কের কথা। তো এটি একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, আচ্ছা, বিসমার্ক বললাম। প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1914, 18তে শেষ হচ্ছে, এটা সকলেরই জানা। আচ্ছা, তারপরের প্রশ্ন ইম্পর্টেন্ট, ভার্সাই সন্ধি কোন যুদ্ধের পর স্বাক্ষরিত হয়? 1919 সালে। ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে। ওকে, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। রুশ বিপ্লব কবে সংঘটিত হয়? 1917। দেখুন, কিছু সোজা প্রশ্ন আমি রেখেছি, কারণ কিছু সোজা প্রশ্নও থাকবে পরীক্ষায়, একদম ওয়ান লাইনের প্রশ্ন পাবেন, এবং কিছু জটিল, একটু ঘোলাটে, একটু কনফিউশনের প্রশ্ন থাকবে। বেশিরভাগই কিন্তু আপনারা জানেন এরকমের প্রশ্নই আসবে, কিন্তু পরীক্ষার হলে কি হবে, জানেন অথচ ভুল করে চলে আসবেন। তো সেই জিনিসটি যাতে না হয় সেটাকে কিন্তু খেয়াল রাখবেন। এবং প্রশ্নের ক্ষেত্রে অনেক সময় নয়, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি থাকবে। যে প্রশ্ন এলো রুশ বিপ্লবের সাথে কে জড়িত নন, এই ননটাকে হয়তো অনেক সময় আপনারা দেখলেন না, সেই জিনিসটি যাতে না হয়। প্রশ্ন আমাদের ক্লিয়ারলি, কনসাইসলি, একদম ফোকাস মাইন্ডসেট দিয়ে দেখতে হবে, এবং 60টা প্রশ্নের 60টাই খুব বিবেচনা করে উত্তরটা করতে হবে। ওকে, আচ্ছা, লেনিন কোন দলের নেতা ছিলেন? বলশেভিক, মেনসেভিক, ক্যাডেট, নাকি সোশ্যাল রেভলিউশনারি? সকলেই জানেন বলশেভিক। ওকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হচ্ছে? আমি বলছি না, 1939। আচ্ছা, পার্ল হারবারের জাপান কবে আক্রমণ করছে? 1941 সালে। এবং এই আক্রমণের কারণেই জাপানে 1945 সালে হিরোশিমা এবং নাগাসাকিতে আক্রমণ হচ্ছে। হিরোশিমা 6 আগস্ট, আর নাগাসাকি 9 আগস্ট, তাই তো? আচ্ছা, হিটলারের নেতৃত্বাধীন দলের নাম কি ছিল? কমিউনিস্ট পার্টি, নাজি পার্টি, ফ্যাসিস্ট পার্টি, না সোশ্যালিস্ট পার্টি? নাজি পার্টি। হিটলারের লেখা আত্মজীবনীর নাম কি? মেই ক্যাম্প। ওকে, তো এটিও এই প্রসঙ্গে মাথায় রাখবেন। আচ্ছা, ইউরোপে ফ্যাসিবাদের উত্থান কোন দেশে দেখা যায়? ফ্যাসিবাদের উত্থান হচ্ছে ইতালিতে, আর জার্মানিতে হচ্ছে নাজিবাদ বা নাৎসিবাদ। ওকে, খেয়াল রাখবেন। মুসোলিনি কোন দলের নেতা ছিলেন? নাজি পার্টি, ফ্যাসিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টি, না সোশ্যালিস্ট পার্টি? নাজি পার্টি, সরি, ফ্যাসিস্ট পার্টি। তো এই প্রসঙ্গে এটিও খেয়াল রাখবেন। ওকে, ফ্যাসিস্ট পার্টি। আচ্ছা, 48 নম্বর প্রশ্ন, লিগ অফ নেশনস কবে প্রতিষ্ঠিত হয়? 1918, 1919, 1920, 1921? ইম্পর্টেন্ট প্রশ্ন। লিগ অফ নেশন বলছে জাতিসংঘ, তো বেসিক্যালি 1920। ওকে, 1919-20তে প্রতিষ্ঠা হচ্ছে, এটা ভুল আছে। 1919-এ প্রতিষ্ঠা হচ্ছে লিগ অফ নেশনস বা জাতিসংঘ। আর জাতিপুঞ্জ 1945। ওকে, জাতিপুঞ্জ 1945। কোনো ভুল উত্তর আমি আপনাদের কাছে দিতে চাইছি না, কারণ ভুল উত্তর বিভিন্ন জায়গায় মক টেস্ট দিতে গিয়ে বা বিভিন্ন বিভিন্ন পেপার বা বিভিন্ন বইয়েও দেখবেন প্রচুর ভুল আছে উত্তর। তো উত্তর ভুল থাকলে কিন্তু কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে, বেশি প্রশ্ন নিয়ে দ্বিধাদ্বন্দ্ব হবে। তো ভুল উত্তর যাতে না হয় সেটা আমি অবশ্যই খেয়াল রাখছি, এবং টাইপ করতে হচ্ছে অনেকটা, সেই কারণে আমার বিলম্বও হচ্ছে। আপনারা থাকুন, আপনারা সাপোর্ট করলে আমি ভিডিও বানাতেই থাকবো। ওকে, আচ্ছা, জাতিপুঞ্জ 1945, জাতিসংঘ 1919-20। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, নিউ ডিল নীতিকে প্রবর্তন করে? উড্রো উইলসন, ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, হারবার্ট হুবার, নাকি জন এফ কেনেডি?
ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট নিউ ডিল নীতি চালু করেন, মাথায় রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, ইউরোপে প্রথম কোথায় রেলপথ চালু হয়? ইউরোপে প্রথম ফ্রান্স, জার্মানি, ব্রিটেন না রাশিয়া? ইউরোপের প্রথম রেলপথ চালু হচ্ছে ব্রিটেনে। ওকে। ভারতবর্ষে প্রথম কবে? 1853 বোম্বে থেকে থানে। দ্বিতীয় হচ্ছে 1854 হাওড়া থেকে হুগলি। যদি বলা হয় পশ্চিমবঙ্গে প্রথম রেলপথ কবে চালু হয়? 1854-তে। ওকে, খেয়াল রাখবেন এই প্রসঙ্গে। এবং তখন গভর্নর জেনারেল কে ছিলেন? অনেক জায়গায় প্রশ্ন আছে, লর্ড ডালহৌসি। এটাও খেয়াল রাখবেন। পোস্টাল সিস্টেম কোন গভর্নর জেনারেলের সময়কালে চালু হচ্ছে? লর্ড ডালহৌসি। ওকে, খেয়াল রাখবেন এই প্রসঙ্গে, ইম্পর্টেন্ট। আচ্ছা, ড্রেডনট কি ছিল? ড্রেডনট একটা যুদ্ধজাহাজের নাম, নাকি ট্যাঙ্কের নাম, বিমানের নাম, নাকি কামানের নাম? এইরকম কিছু ফ্যাকচুয়াল একদম ফ্যাক্টের প্রশ্ন আসবে যেগুলো হয়তো অজানা, সেই কারণেই আমাদের প্রিপারেশনটাকে একদম মজবুত করতে হবে। তো ড্রেডনট ছিল বেসিক্যালি একটা যুদ্ধজাহাজের নাম। ওকে। আচ্ছা, 53 নম্বর প্রশ্ন, কোন ঘটনা প্রথম বিশ্বযুদ্ধের সূচনার কারণ বলা হয়? সকলেই জানেন, আর্চডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ডের হত্যা, যেটাকে প্রথম বিশ্বযুদ্ধের সূচনার কারণ বলে মনে করা হয়। খেয়াল রাখতে হবে। আচ্ছা, মিউনিক চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1936, 37, 38 নাকি 39? তো 1938 সালে মিউনিক চুক্তি স্বাক্ষর হচ্ছে। ওকে। 55 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন শহরে পারমাণবিক বোমা ফেলা হয়? পারমাণবিক বোমা ফেলা হয় হিরোশিমা, নাগাসাকি, সকলেই জানেন। আচ্ছা, ইউরোপের উপনিবেশবাদের প্রধান কারণ কি ছিল? প্রধান কারণ ছিল কি না বাণিজ্য এবং সম্পদ সংগ্রহ। দেখুন, উপনিবেশবাদের তিনটে কারণ ছিল। কেন উপনিবেশ স্থাপন করতে চেয়েছিল ব্রিটেন, ফ্রান্স, ডেনমার্ক, এরা কেন উপনিবেশ স্থাপন করতে চেয়েছিল? তিনটে কারণ, যেটাকে বলা হয় 3G থিওরি। একটা হচ্ছে গড, গড মানে হচ্ছে ভগবান বা ধর্মের প্রচার, অর্থাৎ খ্রিস্টান রিলিজিয়নের প্রচারের জন্য তারা উপনিবেশবাদের প্রচার করতে চেয়েছিল। দ্বিতীয় হচ্ছে কি না গোল্ড, গোল্ড মানে হচ্ছে সম্পদ বা প্রপার্টি, অর্থাৎ প্রপার্টি ক্যাপচার করা, এটার জন্য তার উপনিবেশবাদ প্রচার করতে চেয়েছিল। আর একটা ছিল গ্লোরি, গড, গোল্ড আর গ্লোরি। গ্লোরি মানে সম্মান, মানে কেউ যদি কারো উপর ক্যাপচার করে, মনে করা হচ্ছে যে সে তার তার সম্মান বৃদ্ধি করছে, মানে যার যত বেশি উপনিবেশ তার তত বেশি সম্মান, এরকম একটা ভাবনা চিন্তা করা হচ্ছে। এই গড, গোল্ড এবং গ্লোরির জন্য বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে কি করা হচ্ছে না উপনিবেশ স্থাপন করছে ইউরোপীয় শক্তিরা। ওকে, ভৌমিক সম্প্রসারণের চেষ্টা করা হচ্ছে। তো উপনিবেশবাদের মেন কারণই ছিল বাণিজ্য এবং সম্পদ, এবং তার পাশাপাশি অবশ্যই খ্রিস্ট ধর্মের প্রচার, যেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করছে। তো এই প্রসঙ্গে এটিও একটু খেয়াল রাখার চেষ্টা করব। ওকে। আচ্ছা, এছাড়াও এই প্রসঙ্গে খেয়াল রাখতে হবে কারা কোন দেশে উপনিবেশ ছিল। শ্রীলঙ্কা কার উপনিবেশ ছিল, আলজেরিয়া কার উপনিবেশ ছিল, ইন্দোনেশিয়া কার উপনিবেশ ছিল, এগুলো একটু যদি মাথায় রাখতে পারেন ভালো হয়। ভিয়েতনাম কার উপনিবেশ ছিল, কবে স্বাধীনতা লাভ করছে, একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। ওকে, তো আলজেরিয়া ফ্রান্সের উপনিবেশ, তো এইরকম একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। ওকে। আচ্ছা। আচ্ছা, 57 নম্বর প্রশ্ন, হিটলার কবে জার্মানির চ্যান্সেলর হচ্ছেন? ওকে, 1930, 33, 36 নাকি 39? 1933 সালে তিনি জার্মানির চ্যান্সেলর হচ্ছেন, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, 58 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশ নিরপেক্ষ ছিল নিচের মধ্যে? ইতালি, রাশিয়া, ফ্রান্স নাকি সুইজারল্যান্ড? সুইজারল্যান্ড নিরপেক্ষ ছিল। ইতালিকে আমরা দেখতে পাচ্ছি অক্ষ শক্তির দলে, আর রাশিয়া, ফ্রান্স এগুলো বেসিক্যালি মিত্র শক্তির দল। তো এই দুটো খেয়াল রাখতে হবে। আচ্ছা, কোন ইউরোপীয় শক্তি অটোমান সাম্রাজ্যের পতনের জন্য জড়িত ছিল? রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স নাকি সবকটি? তো এটির উত্তর হবে সবকটি। ওকে, আমি আগের দিনও বলেছি সবকটি যদি কোথাও অপশনে থাকে, ঠিক আছে, সবকটির উত্তরের হওয়ার চান্স 80%। ওকে, 80%, মানে ইউপিএসসি, নেট, সেট, এসএসসি সব ক্ষেত্রেই যদি সবকটির হার দেখা যায়, অ্যানালাইজ করে দেখা গেছে সবকটি যদি কোনো অপশনে থাকে সেটি উত্তর বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক হয়। ওকে, আবার যদি উত্তর থাকে যে কোনোটিই নয়, উপরের কোনোটিই নয়, সেক্ষেত্রে তার সম্ভাবনা 10%। ওকে, উপরের কোনোটিই নয় এটি কখনোই উত্তর হয় না। তো এই জিনিসটিও কিন্তু আপনাদেরকে এই প্রসঙ্গে একটু খেয়াল রাখার চেষ্টা করতে হবে। ওকে, সবকটি নয়, বেশিরভাগ ক্ষেত্রে মানে সম্পূর্ণ ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে উত্তর হওয়ার চান্স থাকে। ওকে, তো এটি একটু খেয়াল রাখবেন, তবে এটা 100% এমনটি নয়, কিন্তু 80% এরকম ঘটনা ঘটে। আচ্ছা, লাস্ট প্রশ্ন, ইউরোপের কোন শিল্পী ব্যারাক শৈলীর প্রবর্তক করে? এটা একটু আনকমন প্রশ্ন, খেয়াল রাখতে হবে। কারাভাজ্জিও, রেমব্রান্ড, ভেলাজকুয়েজ নাকি রোবেন্স? কারাভাজ্জিও, কারাভাজ্জিও হচ্ছে একজন শিল্পী যিনি ব্যারক শৈলীর প্রবর্তক ছিলেন।
তো এই হচ্ছে প্রথম মডেল প্রশ্ন সিরিজ যেটা আমরা আলোচনা করলাম। তো এরকম আমরা আরও ৯টি সেট আলোচনা করব। বিভিন্নভাবে আমরা একটু গ্যাপ দিয়ে দিয়ে ব্ল্যাকবোর্ড সিরিজ এবং মডেল প্রশ্ন সিরিজ আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তো আপনারা প্রশ্নগুলো দেখতে থাকুন, আশা করছি আপনাদের কিছুটা হলেও হেল্পফুল হবে। তো অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন, সার্থক ইতিহাস পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, টেলিগ্রামেও যুক্ত হয়ে থাকবেন। আমরা নেক্সট ভিডিওতেও আবার এই ধরনের আলোচনা করব এবং আমরা টপিক ওয়াইজ আলোচনাও কন্টিনিউ করে যাব। ওকে, তো থ্যাংক ইউ যারা দেখলেন ভিডিওটি, অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।